টেলিভিশনের পর্দায় ইউটিউবে দেখেছে ওই পুলিশ ইন্সপেক্টর কি নাম, ইউনুস না কি নাম, সে গুলি করেছে এবং গুলি করার পর আবু সাইদ পড়ে গেল। এরপরে আর কোনো কোর্ট ইনভেস্টিগেশন রিপোর্ট এগুলো করা মানেই ওটাকে ধামা চাপাতে, মানে যদি হাসিনার অন্যায়ের অপশাসনের ফিরিস্তি দিতে হয়, তাহলে আমরা এখানে 50 বার এরকম সেশন করলে বলে শেষ করা যাবে না, সবকিছু অসমাপ্ত রয়ে যাবে। ক্রিমিনালদের আশ্রয় দেয়া এটা তো তার কর্তব্য, দায়িত্ব না। তার কাছে আসলে তিনি সোজা পুলিশ কমিশনারকে ফোন করবেন বা লোকাল থানায় ইন্সপেক্টর জেনারেলকে ফোন করে বলবেন যে দেখেন এরকম কিছু লোকজনকে ধরে আমার কাছে আশ্রয় নিতে এসছে, তাকে উনি পুলিশ কাস্টাডিতে দেন। আমাদের সমাজটা, বাংলাদেশের সমাজটা এখনো একটা কমিউনিটি লেভেলে রয়ে গেছে। আমরা কোয়াজি ট্রাইবাল, কোয়াজি পেজেন্ট, কিছুটা আমরা ওই যাদেরকে বলা হয় আদি মানুষ বা ট্রাইব, যাদেরকে বললে অনেকে মনে করেন যেটা একটা অবমাননাকর বক্তব্য। ট্রাইবের বাংলা আমরা কি উপজাতি বললেও অনেক আপত্তি করেন। যাই হোক, এর মাঝামাঝি একটা অবস্থানে আমি নিউট্রাল। ক্ষুদ্র নৃগোষ্ঠী স্যার, ক্ষুদ্র হলেও নৃগোষ্ঠী বলে একটা টার্মিনোলজি প্রচলন করা হয়েছে, অ্যানথ্রোপোলজিস্টরা করেছে। থ্যাংক ইউ স্যার। হতে পারে, সেটা বৃহৎ হতে পারে, এবং ক্ষুদ্র একটা, যেমন একটা ক্ষুদ্র একটা আরবান সোসাইটি থাকতে পারে, যেমন সিভিল সোসাইটি, তাদের সংখ্যা বেশি না, বাট দে আর আরবান, তারা একটা আরবান সোসাইটি রিপ্রেজেন্ট করে। সোসাইটি এবং কমিউনিটির যে পার্থক্য, মানে কলিমুল্লাহ সাহেব আমাকে বেশি জানেন, অ্যানথ্রোপোলজি যে যেটুকু আমি পড়াশোনা করেছি তাতে কালচারাল অ্যানথ্রোপোলজি ব্যাপারটা আসে। ট্রাইবাল কমিউনিটি এবং পেজেন্ট কমিউনিটি, তাদের সঙ্গে রাষ্ট্র, সরকার, এদের সংযোগটা খুবই ক্ষীণ থাকে। তারা মনে করে আমরা এক গোষ্ঠী, রাষ্ট্র এক গোষ্ঠী। সুতরাং আইন কানুন, পুলিশ, বিচার এগুলোর চাইতে আপনি দেখবেন যে এখনো এমনকি ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে সালিশ হয়। আপনার কারো বউ কারোর সঙ্গে পালিয়ে গেছে বা কারো ডিভোর্সের ব্যাপার হচ্ছে, কেউ কাউকে মেরেছে, সেখানে দেখবেন মিরপুর, মোহাম্মদপুর, পুরানো ঢাকার বহু জায়গায় সর্দাররা বসে ওই সালিশ টালিশ করে, এই চট থাপ্পড় মেরে, হ্যাঁ তুই তোর বউকে বের করে দিয়েছিস, নিয়ে যা, তুই এরকম কাজ করেছিস। বিচারটা ঠিক ফর্মালি কোর্টের মাধ্যমে হচ্ছে না। এই যে সালিশি ব্যাপারটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এটাই হচ্ছে একটা বড় প্রতিবন্ধক। নজমুল করিম খান সাহেব আমার সঙ্গে হয়তো একমত হবেন যে জাস্টিসের ব্যাপার উনি কত সুন্দরভাবে বললেন। সিআরপিসি 174 এইটা যে সুরতহাল রিপোর্ট প্রমাণ করে দিচ্ছে, তার উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমার মনের কথা। কোটি কোটি লোক টেলিভিশনের পর্দায় ইউটিউবে দেখেছে ওই পুলিশ ইন্সপেক্টর কি নাম, ইউনুস না কি নাম, সে গুলি করেছে এবং গুলি করার পর আবু সাইদ পড়ে গেল। এরপরে আর কোনো কোর্ট ইনভেস্টিগেশন রিপোর্ট এগুলো করা মানেই ওটাকে ধামা চাপা দেয়া। এর বিরুদ্ধে দেশে একটা সরকার আছে বলে আমি বিশ্বাস করি। সেই সরকারের উচিত ছিল একেবারে ওই রংপুর শহরের যে মানে ম্যাজিস্ট্রেট ওই পুলিশকে অর্ডার দেবে ওই লোককে ধরে নিয়ে আসো, তারপরে তাকে ধরে লোয়ার কোর্টে বিচার হবে ইন্সপেক্টরের। তার এই বলার অবকাশ নেই। ছবি দেখালেই যে কোনো কোর্টের বিচারক, প্রতিটি মানুষ কিন্তু বিচার করার ক্ষমতা রাখে। এটা আমি সোশ্যাল সায়েন্সে পড়েছিলাম। যে কোনো মানুষ বুঝতে পারে কোনটা ন্যায় কোনটা অন্যায়, তার যদি মাথা খারাপ না হয় আর তার যদি কোন রকম বিশেষ বায়াস না থাকে, যে কোনো নিরপেক্ষ ম্যাজিস্ট্রেট বলবে এই তো ছবি তোমার, তুমি গুলি করেছো, তাকে সঙ্গে লকআপে দেবে। এটা নিয়ে সে আপিল করলে তাকে লোয়ার কোর্টে পানিশমেন্ট দেবে, সে আপিল করবে, হাই কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। তার আমি মনে করি বাংলাদেশের প্রচলিত আইনে মৃত্যুদণ্ড তার একমাত্র প্রাপ্য শাস্তি। এগুলোকে ঢাকার যে চেষ্টা, সেটা হচ্ছে উনি অমুকের দুলা ভাই, তমুকের মামা, তমুকের ভাগনা, তমুকের চাচা, ওই ট্রাইবালিজমটা চলে আসছে। আবু সাইদের হত্যাকারী এবং ওই পুলিশ যারা, যে লোক পুলিশে চাকরি করে, নজরুল করিম সাহেব ভালো বলতে পারবেন, যে পুলিশে চাকরি করছে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে। যে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে সে ব্যক্তিও খারাপ লোক। সে ওই টাকাটা তুলবে, বলছে এত টাকা দিয়ে এসছি, টাকা যদি না তুলি, ট্রাক থামিয়ে রিক্সা থামিয়ে পয়সা খাচ্ছে, লোকে এটাকে মেনে নিয়েছে। আমাদের সহনশীলতা
এই যে আমাদের এভারেজ লোকজন হচ্ছে কি একটা স্মৃতিভ্রষ্ট, স্মৃতি তাদের খুবই দুর্বল। এই আপনি মনে করেন 5 তারিখে হাসিনা চলে গেছে, আপনি দেখবেন আগামী মাসের 5 তারিখ পর্যন্ত লোকে ভুলে টলে ক্ষমা টমা করে দিয়ে বসে আছে, গেছে গেছে, যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। এই হচ্ছে মেন্টালিটি। এই মেন্টালিটিটা সাধারণ মানুষের থাকতে পারে। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, পুলিশ বিভাগ, একটা ইনস্টিটিউশন, পুলিশ, জুডিশিয়ারি, এদের কাজ। পুলিশ ধরবে, জুডিশিয়ারি বিচার করবে, এর মাঝখানে অন্য কারো কোনো কিছু বলার অধিকার নেই, একেবারেই নেই। তাহলে ওই পুলিশের অধিকার থাকে না, ওই জুডিশিয়ারি তার রাখার দরকারই পড়ে না। আমরা ট্রাইবাল ব্যবস্থায় ফিরে যাই। সুতরাং আমি মনে করি ওই আবু সাইদের হত্যার ব্যাপারটা একটা জঘন্য ঘটনা, এবং এটা প্রমাণ আছে, চাক্ষুষ প্রমাণ আছে। সুতরাং ওইটাকে করা উচিত, বিচার করা উচিত। ডক্টর ইউনূস পর্যন্ত এগুলো যাবার কথা না, এটা অনেক নিচে এর সুরাহা হয়ে যাওয়ার কথা। যে কোনো ব্যাপারে আমার মনে আছে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, সেক্রেটারিয়েট বিল্ডিং এর ক্যান্টিনওয়ালার সঙ্গে আরেকজনের কি ঝগড়া লাগলো ক্যান্টিনের মালিকারা নিয়ে, তারা বললে আমরা বঙ্গবন্ধুর কাছে যাব। উনি যখন তার অফিস থেকে বেরিয়ে আসছেন, তার কাছে বিচার দিতে গেছেন। হি ওয়াজ রাইট যে এটা আমার কাছে কেন আসবে, তোমার ক্যান্টিনের, কার ক্যান্টিনের মালিক এটা নিষ্পত্তি অন্য কেউ করবে, আমি তো করার মালিক না। এখন ব্যাপারটা হয়ে গেছে সেই সবকিছু আবার ডক্টর ইউনূসের ঘাড়ে চাপিয়ে দেবে, তা তো হয় না। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আওয়ামী লীগ তাদের গর্তে পড়েছে। দেখেন যে কুশাসনের সংস্কৃতি তারা তৈরি করেছে এই 16 বছরে, এটার খেসারত দিতে হবে বাংলাদেশকে আরো 50 বছর, যদি না আমরা এই অন্যায়গুলোর বিচার করি। এখন দেখেন অন্যায় কি মানে যদি হাসিনার অন্যায়ের অপশাসনের ফিরিস্তি দিতে হয়, তাহলে আমরা এখানে 50 বার এরকম সেশন করলে তাও বলে শেষ করা যাবে না, সবকিছু অসমাপ্ত রয়ে যাবে। আমাকে একজন অনুরোধ করেছে যে আপনি যেহেতু বাংলাদেশের উপরে বই লিখেছেন 50 ইয়ার্স অফ বাংলাদেশ, এখন আপনার হাসিনার উপর আমার একটা চ্যাপ্টার আছে আমার বইতে, আপনি ওই চ্যাপ্টারটাকে বড় করে একটা গ্রান্ট নিয়ে একটা বই লেখেন। তা আমি বললাম যে আমার তো কমপক্ষে 1.5 থেকে 2 বছর সময় লাগবে, এবং রিসার্চ অ্যাসোসিয়েট লাগবে 3-4 মাস, আমাকে বাংলাদেশে গিয়ে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে চিন্তা করে দেখলাম যে পরিমাণ শ্রম, যে পরিমাণ এখানে গবেষণা করে যে সময়টা ব্যয় করব, সেটা ইংরেজিতেই লেখা হবে, গবেষণা ইংরেজিতে, কেউ যদি বাংলা করে করবে। আমি দেখলাম যে আমি এখনো দ্বিধাগ্রস্ত, কি লাভ, আমি এগুলা বলবো, লোকে পড়বে, কজন 500 মানুষ পড়বে, তারপরে আমরা যেখানে আছি সেখানেই রয়ে যাবে। সেই জন্য আমি মোটামুটি ইউটিউব থেকেই আমার পরিসর, একাডেমিক বলেন নন একাডেমিক বলেন, করে রেখেছি। এতে কেউ ভালো বললে ভালো, খারাপ বললেও ভালো, আমার কিছু যায় আসে। এখন কথা আপনি যেটা বললেন তাদের গর্তে পড়েছে, এখন গর্তে পড়েছে মানে কি, পড়ে নাই, কারণ তার এই যে লোকের কাল, শেখ মুজিবুর রহমান বড় নেতা ছিলেন, সন্দেহ নাই, তিনি দোষ ত্রুটির বাইরে ছিলেন না। তিনি অনেক 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 বড় বড় ভুল করেছেন, ভুল বক্তব্য দিয়েছেন, ভুল সিদ্ধান্ত দিয়েছেন। তিনি আত্মপ্রেমে মগ্ন ছিলেন, তিনি অনেক কিছুই ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে মনে করছেন আমি আইন, আমি রাষ্ট্র। এটা হয় ইগো, মানুষকে যখন মানুষ আকাশে তুলে দেয়। একই ব্যাপার শেখ হাসিনার ব্যাপারে হলো, তাকে আকাশে তুলে দিল, আর যত রকম ভুল সিদ্ধান্তকে শিক্ষিত লোকেরা বাহবা দিল। এই যে 2020 সালে আপনাদের মনে থাকার কথা, স্মৃতিভংশ না হলে, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটা তারা করলো কি, লেজার বিম দিয়ে একটা বিমানের C-130 বিমানের ওখানে নিয়ে গেল, লেজার বিম দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের রিইনঅ্যাক্টমেন্ট, সবুজ রঙের আলো দিয়ে একটা মানুষের মতো ফিগার নেমে আসছে, সবাই বলছে জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। এই যে পাগলামিটা, আমি যদি কট্টর আওয়ামী লীগেরও হতাম, আমার তো লজ্জায় মাথা, মানে আমি মুখ লুকানোর জায়গা পেতাম না। ওখানে গিয়ে জয় বঙ্গবন্ধু তো বলার প্রশ্নই ওঠে না। এটা কি ধরনের ফার্স, মানে যিনি মারা গেছেন 49 বছর আগে, তিনি 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, আমরা জানি। ওটার যদি ভিডিও দেখায় কেউ, ফাইন, ওইটাকে লেজার দিয়ে
এখন যখন ওই তোষামোদী কালচারটা এমন হয় যে বুদ্ধিমান লোকেরা যারা ওটা মনে মনে হাসছে, যারা ওখানে সমবেত ছিল, পরিষ্কার করে বলতে পারে না এই হাসিনাকে যে আপা এটা করলে ফার্সিক্যাল ব্যাপার, লোকে হাসাহাসি করবে, বিদেশিরা দেখলে বলবে এরা একটা পাগলের জাতি। এখন এই যে বুদ্ধিহীনতা, নির্বুদ্ধিতা, স্পষ্ট করে বলতে না পারা যে রাজা ন্যাংটা, রাজার গায়ে কাপড় নেই, এইটা যে সংস্কৃতি কেউ বলতে পারে না, সেখানে আমরা ওই গর্ত যে বলছেন, গর্তে পড়বে না। আপনি একটু ইতিহাসের দিকে যদি দেখেন, জার্মানি থেকে হিটলারের নামে তার জন্মদিবস পালন করা হবে? হবে না। যে ধিকৃত, এখন রাইটলি অর রংলি যাই হয়ে থাকুক, এখন আমি শেখ মুজিবুর রহমানকে হিটলার বলছি না, তবে হাসিনাকে তো নিশ্চয়ই বলা যায়। এখন হাসিনার গুণগ্রাহীরা কয়দিন পরে তার জন্মদিবস পালন করবে, তার কাল্ট সৃষ্টি করবে। এটা যদি হয় তাহলে তো আমাদের আর গর্তের থেকে আমরাই বেরোতে পারবো। আওয়ামী লীগ তাদের গর্তে পড়ছে না। আওয়ামী লীগ জানে লোকের স্মৃতি শক্তি খুবই দুর্বল, এটা 6 মাসের ব্যাপার, 1 বছরের ব্যাপার, উই উইল বি রিহ্যাবিলিটেটেড। এবং কে পয়সা খায় না, চুরি। আপনি যাদেরকে ধরেছে, মনে করেন সালমান রহমান থেকে ধরেছে, সালমান রহমানদের এখন মনে করেন যে ম্যাজিস্ট্রেট বিচার করবে, যে জাজ বিচার করবে। আমার তো ওই ইনস্টিটিউশন গুলোর উপরে কোনো সব শ্রদ্ধা নাই, ভক্তি নাই, যে সালমান রহমানের এত টাকা, 100 কোটি 200 কোটি টাকা তার কাছে হাতের ময়লা, সে যদি এই টাকাগুলো খরচ করে, তাকে দেখবেন যে ঠিকই এয়ার কন্ডিশন অফিসে সে পিজি হাসপাতালে স্থানান্তরিত হবে চিকিৎসার জন্য। ওখানে মাসের পর মাস একটা এয়ার কন্ডিশন রুমে থাকবে, তারপরে বিচার 5 বছর 10 বছর 15 বছর বিচার চলবে, হয় উনি মারা যাবেন অথবা বিচারে দেখা যাবে, মানে সাগর রুনির কেস দেখেন না, ওই রকম একটা বিচার চলতে থাকে, ওই বিচার আর শেষ হবে না। এটার জন্য সিভিল সোসাইটিকে রুখে দাঁড়াতে হবে এই ট্রাইবালিজমের বিরুদ্ধে, এবং সরকারকে বাধ্য করা হবে যে আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এই প্রতিজ্ঞা আপনারা পালন করুন। এখন একজন আমাকে প্রশ্ন করেছে, আপনাকে অনেকবার প্রশ্ন করছে বারবারই, এটা আমারও প্রশ্ন ছিল যে সেনাবাহিনীর অধীনে আমার জানার মতে 70-80 জন আছেন, গতকালকে 2 জন করে বের করছেন। আচ্ছা, এটা নিয়ে আমি একটা ইউটিউব আলোচনা, আমার নিজের টিউবে আমি আলোচনা করেছি। একজন সেনা প্রধান, তার দায়িত্ব কি দেশের ক্রিমিনালদের আশ্রয় দেয়া? এটা তো তার কর্তব্য, দায়িত্ব না। তার কাছে আসলে তিনি সোজা পুলিশ কমিশনারকে ফোন করবেন বা লোকাল থানায় ওই ইন্সপেক্টর জেনারেলকে ফোন করে বলবেন যে দেখেন এরকম কিছু লোকজনকে ধরে আমার কাছে আশ্রয় নিতে এসছে, তাকে উনি পুলিশ কাস্টাডিতে দেবেন। এবং উনার কাছে কারা আছে, 70 জন না 7 জন না 5 জন, যেটা উনি নিজ মুখে স্বীকার করেছেন। এই বক্তব্যটা একেবারেই বেআইনি, এবং আমি মনে করি বাংলাদেশের আইন অনুযায়ী তাকে প্রসিকিউট করা উচিত। যে আপনার কাছে লোক থাকবে, ডক্টর ইউনূস তো জানলেন না, সাধারণ লোকজনও জানলেন না, আমাদের ওই প্রতিটা লোকের নাম, ঠিকানা, চেহারা, ছবি দেখার অধিকার আছে। এবং ডক্টর ওয়াকারুজ্জামানকে, জেনারেল ওয়াকারুজ্জামানকে এই ব্যাপারে মানে প্রশ্ন করা উচিত, তাকে বিচারের অধীনে আনা উচিত। উনি তো এর চাইতে বড়, সবচাইতে যে বড় অপরাধী, ওয়ান্টেড লিস্টে যে 1 নম্বর, তাকে উনি কোন অধিকার বলে বিমান বাহিনীর হেলিকপ্টার এবং বিমান দিয়ে, হেলিকপ্টার ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে বিমান বাহিনীর ট্রান্সপোর্ট প্লেনে দিল্লিতে পাঠিয়ে দিলেন? এই অধিকার থেকে কে দিয়েছিল? ছাত্র জনতা দিয়েছিল। ছাত্র জনতা, সাধারণ লোকজন আইনের ব্যাপারে অজ্ঞ এবং প্রশ্ন তোলার ব্যাপারে তারা একেবারেই নিরুৎসাহিত। প্রশ্ন তোলেন না, মনে করে জেনারেল সাহেব তার বিরুদ্ধে বলবো, এটা হচ্ছে আমাদের সে কলোনিয়াল হেরিটেজ। জেনারেল সাহেবের কুকুর, ওই যে একটা, উনার দায়িত্ব ছিল কি উনি বলবেন যে আমি গুলি করব না নিরপরাধ মানুষের উপরে, মানে যেটা আদেশটা যদি অন্যায় হয়, সেই অন্যায় আদেশ পালন করা কোনো পুলিশ সেনাবাহিনীর কর্তব্য না। তারা রিফিউজ করতে পারে, আই এম নট গোইং টু শুট পিপল। উনি ওটা করেই বলতে পারতেন যে আপনি কোথায় যাবেন, কি করবেন না করবেন। এই অতি উৎসাহ দেখালেন কেন? কেননা উনি আত্মীয় বলে, বেনিফিশিয়ারি বলে, ট্রাইবালিজম, এখান থেকে ট্রাইবাল লিঙ্কটা চলে আসছে। আমার শ্বশুরের ভাতিজি, মানে ওই জেনারেল মুস্তাফিজুর রহমান ফুপা হয়, জেনারেল মুস্তাফিজ আমার শ্বশুর, আমরাই তো, এটা হচ্ছে আমরা ট্রাইবাল।
এই ট্রাইবালিজম